এমন একটা আদিম আর অত্যন্ত গোপনীয় রেসিপি বইয়ের কথা ভাবুন তো, যেটা নিজে থেকেই নিজের হুবহু কপি তৈরি করে ফেলতে পারে, কোনো মানুষের সাহায্য ছাড়াই। পাতাগুলো যেন নিজে নিজেই খুলে গিয়ে সম্পূর্ণ নতুন একটা বই তৈরি করে ফেলছে। হ্যাঁ, শুনতে একদম সায়েন্স ফিকশনের মতো লাগে, কিন্তু মাইটোটিক কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায়ের ওই যে এস ফেজ বা সিনথেসিস ফেজ, সেখানে ঠিক এই জাদুটাই ঘটে। রাইট, কোষ বিভাজনের একদম প্রাথমিক শর্তই তো হলো ডিএনএ অণুর প্রতিলিপন বা রেপ্লিকেশন। এই যে একটা অণু নিজে থেকে নিজের কপি তৈরি করছে, একেই তো বিজ্ঞানের ভাষায় অটো ক্যাটালিটিক ফাংশন বলে। একদম। আর এই অটো ক্যাটালিটিক ফাংশনের কারণেই একটা মাতৃ ডিএনএ অণু থেকে হুবহু দুটো অপত্য বা নতুন ডিএনএ অণু তৈরি হয়। তবে এই কপি করার কাজটা কিন্তু সব জীবে একইভাবে হয় না। হ্যাঁ, আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে তো কাজের ধরনে বেশ বড়সড় পার্থক্য আছে। ঠিক বলেছেন। ব্যাকটেরিয়ার মতো আদিকোষের ডিএনএ তো বেশ ছোট আর বৃত্তাকার হয়। যেহেতু ছোট, তাই যে কোনো একটা নির্দিষ্ট স্থানে অনুলিপন শুরু হয় আর পুরো বৃত্তটা ঘুরে খুব দ্রুত কাজ শেষ হয়ে যায়। কিন্তু আমাদের মতো প্রকৃত কোষের ডিএনএ তো অনেক লম্বা, রৈখিক, আর এর দুটো প্রান্ত একেবারে মুক্ত থাকে। এত লম্বা জায়গায় একটা পয়েন্ট থেকে কাজ শুরু হলে তো বিশাল সময় লেগে যেত। আর ঠিক সেই কারণেই প্রকৃত কোষের লম্বা সূত্রের বিভিন্ন স্থানে একই সাথে অনুলিপন শুরু হয়। শুনলে হয়তো অবাক লাগতে পারে, ড্রোসোফিলা নামের যে ছোট্ট ফলের মাছি আছে, ওদের কোষে প্রায় 50,000 স্থানে একসাথে রেপ্লিকেশন শুরু হয়। ওয়াও, 50,000 স্থানে! প্রকৃতি দারুণভাবে সময়ের হিসাব মিলিয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই কাজটা যে শুধু কোষের ভেতরেই সম্ভব তা না। বিজ্ঞানী আর্থার কনবার্গ আর তার সহকর্মীরা সর্বপ্রথম টেস্ট টিউবের ভেতর কোষ বহির্ভূত পরিবেশে প্রয়োজনীয় উপাদান দিয়ে এই অনুলিপন ঘটিয়ে দেখিয়েছিলেন। অসাধারণ একটা ব্যাপার। টেস্ট টিউবে জীবনের ব্লুপ্রিন্ট কপি হচ্ছে। তবে এই প্রক্রিয়াটা আসলে ঠিক কিভাবে ঘটে সেটা নিয়ে শুরুতে তো বিজ্ঞানীদের মধ্যে বেশ বিতর্ক ছিল। 1956 সালে বিজ্ঞানী লেভিয়েনথ্যাল ও ক্রেন মূলত 3টি মডেল প্রস্তাব করেছিলেন। হ্যাঁ, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর বিচ্ছুরণশীল অনুকল্প। মজার ব্যাপার হলো, এর আগে 1953 সালেই ওয়াটসন আর ক্রিক কিন্তু অর্ধ সংরক্ষণশীল অনুকল্পের একটা প্রাথমিক ধারণা দিয়েছিলেন। আর পরে 1958 সালে ম্যাথিউ ম্যাসেলসন ও ফ্র্যাঙ্কলিন স্টাল পরীক্ষামূলকভাবে একদম অকাট্য প্রমাণ দিয়ে দেন যে ওই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটি আসলে সঠিক। দেন আমরা যদি এই অনুলিপনের পরিসংখ্যান আর গতির দিকে তাকাই, ব্যাকটেরিয়ার ওই বৃত্তাকার ডিএনএতে প্রতিলিপনের গতি শুনলে যে কেউ চমকে উঠবে। প্রতি মিনিটে প্রায় 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার বা ক্ষারক জোড়যুক্ত হতে পারে। 10 লক্ষ! আর অন্যদিকে মানুষের মতো প্রকৃত কোষের অনুলিপন গতি তো একদম ধীর। মিনিটে মাত্র 500 থেকে 5,000 বেস পেয়ার যুক্ত হয়। আমার তো এটাই অবাক লাগে, ব্যাকটেরিয়া এত ফাস্ট কাজ করছে আর আমরা এত স্লো। এর পেছনে কারণও আছে। রেপ্লিকেশনের সময়ে ওকাজাকি খণ্ড নামে কিছু ছোট খণ্ড তৈরি হয়। কোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটি ওকাজাকি খণ্ডে 1000 থেকে 2000 নিউক্লিওটাইড থাকে। আর প্রকৃত কোষে এই খণ্ডগুলো অনেক ছোট হয়, মাত্র 100 থেকে 200টা নিউক্লিওটাইড থাকে, তাই না? একদম। আর এই যে পুরো রেপ্লিকেশন প্রক্রিয়া, এতে প্রায় 30 ধরনের এনজাইম অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে যায়। এখানেই তো আমার সবচেয়ে বড় খটকা লাগে। এত গতিতে কাজ হচ্ছে, এতগুলো এনজাইম মিলে মিনিটে 10 লক্ষ বেস পেয়ার বসাচ্ছে, একটা না একটা ইট তো বাঁকা বসবেই। এই বিশাল কর্মযজ্ঞে ভুল সামলায় কে? ভুল তো হয়ই। পরিসংখ্যানে দেখা যায় যে মানুষের প্রতি 1000 জিনের মধ্যে অনুলিপনের সময় একটি ভুল হতে পারে। বিজ্ঞানের ভাষায় একেই মিসম্যাচ বলে। ও আচ্ছা। এই ভুলের পরিমাণ কমিয়ে আনার জন্যে কিন্তু প্রকৃত কোষ একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করে। দেন একটু পেছনের ওই ঐতিহাসিক বিতর্কে ফিরে যাই। হ্যাঁ, ওই যে 3টি অনুকল্পের কথা বললাম, সেগুলোর একটু গভীরে যাওয়া দরকার। বিচ্ছুরণশীল বা ডিসপারসিভ অনুকল্পের আইডিয়াটা পড়েই আমার মনে হলো এটা তো একেবারেই বিশৃঙ্খল একটা ব্যাপার। মাতৃ ডিএনএ খণ্ড খণ্ড হয়ে যাবে, তারপর নতুন আর পুরাতন খণ্ড মিলে জোড়াতালি দিয়ে নতুন ডিএনএ তৈরি হবে। বিজ্ঞানীরা তখন এমন অদ্ভুত কথা ভাবলেন কেন? এটা আসলে তখনকার সময়ের প্রযুক্তি আর চিন্তাধারার প্রেক্ষাপটে বুঝতে হবে।
ডিএনএ ডাবল হেলিক্স এতটাই শক্তভাবে পেঁচানো থাকে যে বিজ্ঞানীদের অনেকেই ভেবেছিলেন এই প্যাঁচ খুলে দুটো সূত্র আলাদা করা হয়তো শারীরবৃত্তীয়ভাবে অসম্ভব, টানলে তো ছিঁড়েই যাবে। আচ্ছা, তাই তারা ভেবেছিলেন ছোট ছোট খণ্ডে ভেঙে গিয়ে কাজটা হয়। আর লেভিনথ্যাল ও ক্রেনের সংরক্ষণশীল মডেলটা কেমন ছিল? সংরক্ষণশীল বা কনজারভেটিভ মডেলে ধারণা ছিল একটি নতুন ডিএনএ সম্পূর্ণ মাতৃসূত্র থেকে আসে, মানে ছাঁচটা একেবারে অবিকৃত থাকে, আর অন্য ডিএনএটি পুরোপুরি নতুন উপাদান দিয়ে শূন্য থেকে তৈরি হয়। আর শেষমেশ তো জয়ই হলো অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ মডেল, যেখানে প্রতিটি নতুন ডিএনএতে একটি পুরাতন মাতৃসূত্র এবং একটি নতুন সৃষ্ট সূত্র থাকে। একদম। 1958 সালে মেসেলসন ও স্টাল, একই বছর লেহম্যান, এরপর 1960 সালের সুয়োকা, জর্জোভেত এবং 1967 সালে কর্নবর্গের ধারাবাহিক গবেষণায় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি চূড়ান্তভাবে প্রমাণিত হয়, আর বাকি দুটো ভুল বলে সাব্যস্ত হয়। দেন এই প্রমাণের ল্যাবরেটরি পরীক্ষার কথায় আসি। ইকুলাই ব্যাকটেরিয়ার অনুলিপনে তো সময় লাগে মাত্র 20 থেকে 30 মিনিট, তাই গবেষণার জন্য এরা খুব আদর্শ। হ্যাঁ, 1957 সালে বিজ্ঞানী স্ট্যান্ট সর্বপ্রথম এই অর্ধ সংরক্ষণশীল শব্দটি প্রয়োগ করেন। এরপর সুয়োকা মানব হেলা কোষে এবং সাইমন ক্লেমাইডোমোনাস শৈবালে এর প্রমাণ পান। কিন্তু মেসেলসন ও স্টালের সেই বিখ্যাত পরীক্ষাটা কাজ করেছিল কিভাবে? তারা তো আর মাইক্রোস্কোপ দিয়ে সুতো দেখতে পারছিলেন না। খুব চমৎকার একটা পদ্ধতি তারা ব্যবহার করেছিলেন। তারা ইকোলাইকে নাইট্রোজেনের একটি ভারী আইসোটোপ 15N সমৃদ্ধ মিডিয়ামে বংশবৃদ্ধি করতে দেন। ফলে ব্যাকটেরিয়ার ডিএনএতে ভারী নাইট্রোজেন যুক্ত হয়ে যায়। এরপর তো সেই ব্যাকটেরিয়াগুলোকে হালকা বা সাধারণ 14N মিডিয়ামে নেওয়া হয়েছিল, তাই না? ঠিক। পরের প্রজন্মে তারা রেপ্লিকেটেড ডিএনএগুলোকে সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরান। আচ্ছা, ওজনের ভিত্তিতে আলাদা করার জন্য। একদম। তারা দেখলেন সেন্ট্রিফিউজ টিউবে সৃষ্ট নতুন ডিএনএর ওজন ভারী 15N আর হালকা 14N এর ঠিক মাঝামাঝি একটা জায়গায় ভাসছে। তার মানে একটি স্ট্র্যান্ড 15N এর আর অন্যটি 14N এর। এভাবেই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি চূড়ান্তভাবে প্রমাণিত হয়। অসাধারণ। আচ্ছা, এখানে কিছু পরিভাষা ক্লিয়ার করে নেওয়া ভালো। যেমন অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি হলো সেই নির্দিষ্ট স্থান যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয়। আর লিডিং সূত্র হলো পুরাতন 3 থেকে 5 দিকের সেই সূত্র যেখানে অবিচ্ছিন্নভাবে রেপ্লিকেশন ঘটে। আর ল্যাগিং সূত্র হলো বিপরীত দিকের, মানে পুরাতন 5 থেকে 3 দিকের বিচ্ছিন্ন সূত্র। আর এই ল্যাগিং সূত্রের খণ্ডিত অংশগুলোই তো ওকাজাকি খণ্ড। দেন এই অনুলিপনের ওয়ার্কশপ বা উপকরণের কথায় আসি। এই পুরো প্রক্রিয়া শুরু করতে আসলে কি কি লাগে? আমি যদি একে একটা কনস্ট্রাকশন সাইট বা ভবন নির্মাণের সাথে তুলনা করি, ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। উপমাটা দারুণ। অনুলিপনের জন্য প্রধানত 4টি জিনিস লাগে। 1, একটি ছাঁচ বা টেমপ্লেট। 2, অসংখ্য ডিএনটিপি বা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, যেমন ডিএটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, ডিসিটিপি। 3 নম্বরটা হলো ট্রাইফসফেট থেকে আসা প্রচুর শক্তি, আর 4 নম্বর হলো রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। এখন কনস্ট্রাকশন সাইটের সাথে মিলিয়ে দেখি। ছাঁচ হলো ব্লুপ্রিন্ট, অসংখ্য ডিএনটিপি হলো ইটের টুকরো, ট্রাইফসফেট থেকে আসা শক্তি হলো কনস্ট্রাকশন সাইটের বিদ্যুৎ, আর রেপ্লিসোম হলো আমাদের শ্রমিক দল। এই শ্রমিক দলের প্রধান এনজাইম বা হেডমিস্ত্রি হলো ডিএনএ পলিমারেজ। সাথে থাকে হেলিকেজ, প্রাইমেজ, এসএসবিপি, গাইরেজ, টোপোআইসোমারেজ ইত্যাদি। দেন এই এনজাইমগুলোর সুনির্দিষ্ট ভূমিকা কি সেটা জানা যাক। এতগুলো এনজাইম, এদের তো আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ, অত্যন্ত নিখুঁতভাবে এরা কাজ করে। টোপোআইসোমেরেজ যেমন ডিএনএকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে। আর হেলিকেজ তো ফরকে হাইড্রোজেন বন্ড ভেঙে ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেয়, তাই না? একদম। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ডিএনএ পলিমারেজ 3। এটি 5 থেকে 3-এর দিকে নিউক্লিওটাইড যুক্ত করে এবং প্রুফ রিডিংয়ের কাজ করে। এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন তো একক স্ট্র্যান্ডে যুক্ত হয়ে যায়, যাতে তারা আবার জোড়া না লাগে। আর লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগায়। প্রাইমেজ এনজাইম আরএনএ প্রাইমার যুক্ত করে। পরে তো ডিএনএ পলিমারেজ 1 সেই প্রাইমার সরিয়ে ডিএনএ দিয়ে প্রতিস্থাপন করে দেয়। আর গাইরেজ প্রতিলিপন শেষে সুপার কয়েল সৃষ্টি করে। ঠিক বলেছেন। এখানে আমার একটা খটকা আছে। এক্সোনিউক্লিয়েজ আর নিউক্লিয়েজের নামের মাঝে তো খুব মিল।
এদের কাজের সূক্ষ্ম পার্থক্যটা কোথায়? খুব ভালো প্রশ্ন। এক্সোনিউক্লিয়াস মূলত নবগঠিত শিকল থেকে প্রাইমারগুলোকে কেটে অপসারণ করে। আর নিউক্লিয়াস হল যদি কোনো ভুল নিউক্লিওটাইড যুক্ত হয় তবে তাকে কেটে বের করে। ও আচ্ছা, একটা প্রাইমার সরায় অন্যটা ভুল সরায়। দেন এই অনুলিপনের 8টি সুনির্দিষ্ট ধাপ নিয়ে আলোচনা করা যাক। প্রকৃত কোষে তো এই প্রক্রিয়া অনেক জটিল। এর 8টি ধাপ আছে। হ্যাঁ, উৎপত্তি স্থান শনাক্তকরণ, 2 পাক খোলা, 3 একক সূত্রের স্থায়িত্ব, 4 অনুলিপন ফর্ক গঠন, 5 আরএনএ প্রাইমার সংযোগ, 6 চেন প্রলম্বন, 7 ওকাজাকি খণ্ড সংযোজন, 8 প্রুফ রিডিং ও মেরামত। প্রথমেই তো উৎপত্তি স্থান বা ওরির কথা আসে। রেপ্লিকেশন শুরুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্সকেই ওরি বা অরিজিন বলা হয়। ঠিক, এখানে ক্ষারক জোড়গুলো মুক্ত হয়ে বুদবুদের মতো অংশের সৃষ্টি হয়। দেন এই প্যাচ খোলা আর ফর্ক তৈরির ব্যাপারটা দেখি। ওই বুদবুদ তো তৈরি হলো, কিন্তু ফর্ক বা কাঁটা চামচের মতো আকৃতিটা কিভাবে তৈরি হয়? ওরি অংশে প্রথমে কিছু প্রারম্ভিক প্রোটিন যুক্ত হয়। এরপর হেলিকেজ এনজাইম এটিপি থেকে শক্তি নিয়ে হাইড্রোজেন বন্ড ভাঙতে শুরু করে। বন্ড ভাঙলেই তো ডাবল হেলিক্সের প্যাচ খুলে সূত্র দুটো আলাদা হয়ে যায়। ঠিক, আর এই আলাদা হওয়া অংশটাই ইংরেজি ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। দ্বিমুখী ফর্কযুক্ত স্থানকে তো অনুলিপন চোখ বা রেপ্লিকেশন আই বলা হয়। একদম। প্রতিটি পৃথক হেলিক্স এখন ছাঁচ হিসেবে কাজ করবে। দেন আমরা এই একক সূত্রের স্থায়িত্বের দিকে যাই। সদ্য খোলা স্ট্র্যান্ড দুটো তো একে অপরের পরিপূরক। এদের তো আবার জোড়া লেগে যাওয়ার কথা। এখানেই এসএসবিপি জাদুকরের মতো কাজ করে। তারা দ্রুত সূত্র দুটোর সাথে যুক্ত হয়ে এদের আলাদা রাখে। কিন্তু প্যাচ খোলার ফলে পেছনের দিকে যে মারাত্মক মেকানিক্যাল টান তৈরি হয় সেটা সামলায় কে? টোপোআইসোমারেজ এনজাইম। এটি রেপ্লিকেশন ফর্কের কাছাকাছি স্ট্র্যান্ডকে কেটে টান কমানোর পর আবার জোড়া লাগিয়ে দেয়। আর আদিকোষে এই কাজ করে গাইরেজ। ওয়াও! আর ওই যে অসংখ্য ওরির ম্যাজিক। মানুষের জিনোমে যদি মাত্র একটা ওরি থাকতো, রেপ্লিকেশন শেষ হতে তো 1 মাস লাগতো। হ্যাঁ, অসংখ্য ওরি বা রেপ্লিকেশন বাবল থাকার কারণে বিশাল কাজটা শেষ হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। দেন সূচনা বিন্দুতে প্রাইমার সংযোগের বিষয়টি আসে। হেডমিস্ট্রি বা পলিমারেজ এনজাইম কি সরাসরি কাজ শুরু করতে পারে? না, ডিএনএ পলিমারেজ একা কাজ শুরু করতে পারে না। তার একটি মুক্ত 3-OH প্রান্ত দরকার। এটাকে আমি স্প্রিন্টারের স্টার্টিং ব্লকের সাথে তুলনা করি। স্টার্টিং ব্লক ছাড়া যেমন দৌড়বিদ সামনে এগোতে পারে না, প্রাইমার ছাড়াও পলিমারেজ কাজ শুরু করতে পারে না। একদম। তাই আরএনএ প্রাইমেজ এনজাইম এসে 10 থেকে 60 নিউক্লিওটাইড বিশিষ্ট একটি ছোট আরএনএ প্রাইমার তৈরি করে দেয়, যার শেষেই থাকে ওই মুক্ত 3-OH প্রান্ত। দেন এই শৃঙ্খল প্রলম্বনের অবিশ্বাস্য গতির ধাপে আসি। সূচনা তো হলো, এবার চেন বড় হওয়ার পালা। আরএনএ প্রাইমারের 3-OH প্রান্তের সাথে একটা করে ডিএনটিপি যুক্ত হতে থাকে, আর এই কাজটাই করে ডিএনএ পলিমারেজ 3। কিন্তু মাতৃছাঁচ স্ট্র্যান্ডগুলো তো অ্যান্টিপ্যারালেল বা বিপরীতমুখী, একটা 3 থেকে 5 আর একটা 5 থেকে 3। হ্যাঁ, আর নতুন স্ট্র্যান্ড গঠন সবসময় 5 থেকে 3 অভিমুখে অগ্রসর হতে বাধ্য, ফলে দুটো সূত্রের বৃদ্ধি সম্পূর্ণ বিপরীতমুখী হয়। দেন লিডিং ও ল্যাগিং সূত্রের মেকানিজমটা ক্লিয়ার করি। তার মানে যে নতুন সূত্রটি ফর্কের দিকে নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয়, মসৃণ রেল লাইনের মতো, সেটাই লিডিং সূত্র। আর বিপরীত দিকে তৈরি হওয়া সূত্রটি হল ল্যাগিং সূত্র, যা খণ্ডে খণ্ডে তৈরি হয়। আর ল্যাগিং সূত্রের প্রতিটি খণ্ডের জন্যই তো একটা করে নতুন প্রাইমার লাগে। একদম। পরে ডিএনএ পলিমারেজ আই এসে আরএনএ প্রাইমারকে সরিয়ে সেখানে ডিএনএ বসিয়ে দেয়, ফলে ছোট গ্যাপ থেকে যায়। দেন এই খণ্ডগুলো জোড়া লাগানো আর সমাপ্তির বিষয়টা আসে। ল্যাগিং সূত্রের এই বিচ্ছিন্ন অংশগুলোই তো ওকাজাকি খণ্ড। লাইগেজ এনজাইম এসে এই খণ্ডগুলোর মাঝের গ্যাপ পূরণ করে একদম নিরবচ্ছিন্ন করে দেয়। এরপর সম্পূর্ণ ডাবল হেলিক্স রেপ্লিকেটেড হয়ে দুটো নতুন ডিএনএ তৈরি হয়। আর গাইরেজ এনজাইমের প্রভাবে এগুলো পুনরায় কুণ্ডলিত আকার ধারণ করে। রেপ্লিকেশন কমপ্লেক্স বা শ্রমিক দল বিচ্ছিন্ন হয়ে সরে যায়। দেন প্রুফ রিডিং বা বায়োলজিক্যাল স্পেল চেকারের কথায় আসি। এত নিখুঁত প্রক্রিয়ার মাঝেও প্রতি 1000 জিনে একটি করে ভুল বা মিসম্যাচ হতে পারে। যেমন এর বিপরীতে টি না বসে সি বসে গেল। হ্যাঁ, তবে ডিএনএ পলিমারেজ 3 নিজেই এই ভুল ধরতে পারে।
ভুল পেলে সে আর সামনে এগোয় না, থেমে যায়। এরপর ডিএনএ পলিমারেজ 1, 2 এবং কিছু প্রোটিন দিয়ে গঠিত রিপেয়ার কমপ্লেক্স এসে এই ভুল সংশোধন করে দেয়। কিন্তু যদি মেরামত না হয়? এই মিসম্যাচের কারণে মানুষের কোলন ক্যান্সার হতে পারে। এছাড়া ইউভি রশ্মি বা বিষাক্ত পদার্থের কারণে হওয়া ক্ষত মেরামত না হলে তো জেরোডার্মা পিগমেন্টোজম নামক চর্মরোগ বা স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। দেন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো প্রক্রিয়া থেকে বোঝা যায় ডিএনএর গঠন স্থায়ী রাখার জন্য এবং এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জিনগত বৈশিষ্ট্য অবিকৃতভাবে সঞ্চালনের জন্য রেপ্লিকেশন কতটা অপরিহার্য। জীবের বৃদ্ধি, মিয়োসিস বিভাজন এবং পরোক্ষভাবে আরএনএ তৈরিতেও এর বিশাল ভূমিকা আছে। ইকোলাই কোষে এই বিশাল কর্মযজ্ঞ শেষ হয় মাত্র 20 থেকে 30 মিনিটে। কিন্তু সব শেষে শ্রোতাদের জন্য একটা অন্যরকম চিন্তার বিষয় দিই। ভেবে দেখুন, আমাদের এই রেপ্লিকেশন প্রক্রিয়া যদি 100% নিখুঁত হতো, যদি কোনো মিসম্যাচ বা ভুলই না থাকতো, তাহলে তো কোনো মিউটেশনই হতো না। একদম। আর মিউটেশন না হলে পৃথিবীতে আজ এত বৈচিত্র্যময় প্রাণের বিবর্তনই হতো না। তার মানে আমাদের অস্তিত্ব টিকে থাকার জন্য নিখুঁত প্রক্রিয়ার ভেতরে থাকা এই সামান্য ভুলগুলো কতটা জরুরি।